আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি রবিউল হাসান, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমাদের আজকের টপিকস হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করার কৌশল। মানে আমি সহজেই কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবো, ওই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি যদি পরীক্ষায় টোটাল নাম্বারকে শতকরায় প্রকাশ করে 100 নম্বরে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় আমি ধাপটাকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত 60%, দেন 20%, দেন 20%। আমি করি 60%। খুব সহজেই তুমি পরীক্ষা নাম্বার অর্জন করতে পারবা। এর জন্য তোমাকে কোনোই পরিশ্রম করতে হবে না। খুবই ইজিলি যে কোনো লোকই যে একদিনের প্রিপারেশনে অথবা উইদাউট প্রিপারেশনে পরীক্ষার হলে উপস্থিত থেকে শুধু সুস্থ থেকে পরীক্ষার হলে অংশগ্রহণ করলে সে 60% নাম্বার পাওয়া সম্ভব। কিভাবে এটি সম্ভব? মানে এত সহজে কিভাবে 60% নাম্বার তুলে নেওয়া সম্ভব? যেটা আমি মনে করি, এই 60% নাম্বার পেতে হলে তোমাকে তোমার শুধু কনফিডেন্স লেভেল রাখতে হবে। মানে তোমার কনফিডেন্স লেভেল যখন আপ থাকবে যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, ইজি, টেক ইজি, মানে তুমি খুব সফট মাইন্ডে থাকবা। ইভেন তোমার একটা আত্মবিশ্বাস থাকবে যে আমি এখানে আসছি, পরীক্ষা দিতে আসছি, প্রশ্ন খুব সহজ হবে, আমারই অত কঠিন হবে না, আমাকে পারতে হবে, আমি লিখবো, আমি পারবো, আমার ভিতরে কনফিডেন্স আছে, তাহলে আমি 60% নাম্বার অটো পেয়ে যাব আমি মনে করি। কারণ পরীক্ষার হলে কনফিডেন্স লেভেল যখন ভালো থাকে, যখনই কনফিডেন্স আপে থাকে, তখন মনে হয় যেন পরীক্ষার সকল প্রশ্ন সহজ হয়ে যায়। তখন দুশ্চিন্তা কাজ করে না, সকল প্রশ্নের উত্তর অটো মাথায় চলে আসে। আমাকে শুধু ভাবতে হবে যে আমি পরীক্ষায় লিখবো, সকল প্রশ্নের উত্তর দেব, আমি পারবো। আমার ভিতরে একটা আমি আছে, ওই আমিটাকে আমি পরীক্ষার হলে বের করে আনবো, তাহলে আমার পরীক্ষায় 60% নাম্বার অটো চলে আসবে ইনশাল্লাহ, আশা করি। দ্বিতীয় ধাপে আসি, আমার 20% নাম্বার। এই 20% নাম্বারের জন্য তোমাকে পড়ালেখা করতে হবে না, শুধু তোমার প্রেজেন্টেশনের উপরে তুমি 20% নাম্বার পাইতে পারো। তুমি একটু সুন্দর প্রেজেন্টেশন করলা, যেমন খাতায় মার্জিন রাখা, মার্জিনে দাগ দেওয়াটা বাধ্যতামূলক নয়, মার্জিনের জায়গা রাখাটা বাধ্যতামূলক। আমি যদি বলি একটা বাড়ি করা, শহরে একটা বাড়ি করতে গেলে ওই বাড়ির পাশেই নির্দিষ্ট পরিমাণ 2.5 ফুট, 3 ফুট, 2.5 ফুট পরিমাণ জায়গা রাখতে হয়। বাউন্ডারি দেওয়াটা বাধ্যতামূলক নয়, আমার জায়গাটা থাকা বাধ্যতামূলক। তেমনি আমার পরীক্ষার খাতায় মার্জিন দাগ টানাটা বাধ্যতামূলক নয়, তবে মার্জিনের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা রেখে দেওয়া বাধ্যতামূলক। এখন কেউ যদি মার্জিন দিতে চাও, কলম দিয়ে দেওয়া যাবে, পেন্সিল দিয়ে দেওয়া যাবে, তবে যেভাবে একটু সুন্দর দেখা যায়, যেমন আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, পেন্সিল দিয়ে মার্জিন দিলে একটু সুন্দর দেখা যায়। ওই কারণে আমি মার্জিন দিতে হলে পেন্সিল দিয়ে দেওয়াটাকে একটু বেশি সাপোর্ট করি। দেন আসেন প্রেজেন্টেশনের যে বিষয়টা, আমরা যদি প্রত্যেকটা লেখাকে প্যারাগ্রাফ করে লিখি, যেমন ক নাম্বারের জন্য 1 প্যারা, খ নাম্বারের জন্য 2 প্যারা, গ নাম্বারের জন্য 3 প্যারা, ঘয়ের জন্য 4 প্যারা, আমরা যদি এভাবে ফেরা ফেরা করে লিখি, প্যারাগ্রাফ আকারে লিখি, তাহলে আমার লেখাটা একটু সৌন্দর্য ফুটে উঠবে। প্রত্যেকটা প্যারার মাঝে নির্ধারিত অংশ একটু জায়গা খালি রাখা, যেন আমার একটু দূর থেকেও প্যারাগ্রাফগুলোকে আলাদাভাবে বোঝা যায়। এখন আমি যদি একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ একবারে লাগিয়ে দিই, তাহলে তো আমার আর প্যারাগ্রাফ বোঝা গেল না, তাহলে আর সৌন্দর্য আসে না। তারপর আসি, আমরা অনেক প্রশ্নে পয়েন্ট আকারে লিখি, ভূমিকা ইউজ করি, উপসংহার ইউজ করি। এই ক্ষেত্রে আমি মনে করবো এক এক প্রশ্নে এক একটা ক্যাটাগরি চেঞ্জ করা উচিত। যেমন আমি ভূমিকার স্থানে প্রারম্ভিকা দিতে পারি, উপসংহারের সমাপিকা দিতে পারি, পরিশেষে বলা যায় দিতে পারি। এভাবে আপডেট নাম ইউজ করতে পারি আমরা। গতানুগতিক পয়েন্টের নাম ইউজ না করে তার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, তাহলে আমার এই প্রেজেন্টেশনের উপর আমি আলাদা 20% নাম্বার পেয়ে যাব। আমি যখন একটা প্রশ্ন উত্তর দিব, তখন আমি ক খ একটা পাতায় রাখলাম, গ এর জন্য আমি নতুন পাতায় গেলাম, ঘ এর জন্য আবার নতুন পাতায় গেলাম। এটা একটা প্রেজেন্টেশনের একটা অংশ। নতুন প্রশ্ন নতুন পাতায় লেখা। এখন আমরা সাধারণত অনেক স্টুডেন্টকে পরীক্ষার হলে দেখি কি করে, একটা পেজের শেষে 2 লাইন বা 1 লাইন লেখার জায়গা আছে, ওখানে লিখে দেয় 7 নং প্রশ্নের উত্তর ক।
কেন আমি একটা পেজের একটা প্রশ্নের শেষ সীমানায় আরেকটা প্রশ্ন কেন শুরু করব? আমি প্রশ্নটা নতুন পাতায় শুরু করি। নতুন পাতায় শুরুতে আমি ৭ নং প্রশ্নের উত্তর ক দিই, একটু গ্যাপ রেখে তারপর খ দিই, খ একই পাতায় শেষ করি। গ এর জন্য আমি নতুন পেজে চলে যাব। আ যদি প্রশ্ন হয়, যদি উত্তর হয় আমার যে এক পেজে হয়ে যায় তাহলে এক পেজে রাখা ভালো, কোনো সমস্যা নাই। আর এক পেজে যদি কোনোভাবে না হয় তাহলে আমি ১.৫ পেজ প্লাসে যাব। আমি কি এক পেজ লিখি অন্য পেজে ১.৫ লাইন ২ লাইন এভাবে আমরা লিখব না, তাহলে একটা প্রেজেন্টেশনের ব্যাঘাত ঘটে। আমরা হয় এক পৃষ্ঠায় শেষ করব, নতুবা ১.৫ পৃষ্ঠা প্লাস লিখব। ১.৫ পৃষ্ঠা প্লাস লিখে শুরু করব না, আমরা ঘয়ের জন্য নতুন পাতায় চলে যাব। তাহলে গ যদি আমরা ১ পৃষ্ঠা অথবা ১.৫ পৃষ্ঠা দিয়ে থাকি, ১.৫ পৃষ্ঠা প্লাস দিয়ে থাকি, ঘ আমরা ২ পৃষ্ঠা দিব বা ২.৫ পৃষ্ঠা প্লাস দিব। কিন্তু বারবারই আমি বলি প্রেজেন্টেশনে আসি, গ গ আলাদা পেজে, ঘ আলাদা পেজে, খ এক পেজে, মানে নতুন প্রশ্ন নতুন পেজে চলে যাবে। তাহলে লেখার একটা মাধুর্যতা থাকে। ৩ নাম্বার আসি আমার যে ২০% এটা হচ্ছে তোমার নলেজ, জ্ঞান, এডুকেশন। এটার এখানেই আসি স্টুডেন্টদের মধ্যে পার্থক্য হয়ে যাবে, যে স্টুডেন্টের মেমোরি একটু ভালো, যে পড়া মনে রাখতে পারে, যে একটু বেশি পড়বে, সেই ২০ নাম্বারে ততটুকু বেশি জায়গা দখল করে নেবে। এই জন্য আমাকে বেশি পড়তে হবে। এই ২০ নাম্বারের সর্বশেষ ২০ নাম্বারে জায়গা নিতে হলে আমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। সৃষ্টিকর্তা সবাই মেমোরি একরকম দেয় না, কেউ হয়তো বা অল্প পড়ে মনে থাকে, কেউ বেশি পড়তে হয়। তা আমি মনে করবো যে কোনো ছাত্র হয়তো বা ২ বার ৩ বার পড়লে হয়ে যায়, তোমার হয়তো বা ২০ বার লাগে। তুমি চেষ্টা করো, চেষ্টায় সফলতা বয়ে আনবে। তুমি একবার না হলে তুমি ২০ বার পড়ো, ২০ বারে তোমার ওই জায়গাটা দখল হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই। তবে ইজিলি তুমি ৮০% নাম্বার পাইতে পারো যদি তোমার কনফিডেন্স এবং প্রেজেন্টেশন, প্রথম দুইটা দাও। কনফিডেন্স এবং প্রেজেন্টেশন যদি তোমার থাকে তাহলে তুমি ৮০ নাম্বার, শতকরা ৮০ নাম্বার পেয়ে যেতে পারো। দেন যদি তোমার এর সাথে তোমার একটু চেষ্টা, জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার পরিশ্রম, তোমার পড়ালেখা অ্যাড করো, তখনই তোমার এটা পূর্ণতা আসবে, তখন তুমি ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু তুমি যদি মোটেও না পড়ো তখন তোমার ওই প্রেজেন্টেশন একটু স্লো হয়ে যাবে, তোমার কনফিডেন্স লেভেল বিলোর দিকে যাবে। তাই পড়ালেখাটা ওই বাকি দুইটাকেও প্রভাব বিস্তার করে। একবারে যে পড়তে হবে না তা না, পড়তে হবে। পড়লেই তোমার ওই প্রথম দুইটা ধাপের উপরে ওইটা প্রভাব বিস্তার করবে। তুমি একটু পড়ো, তাহলে দুইটা ধাপ হয়ে যাবে। আর আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা মনোভাব আছে, তারা মনে করে যে শতকরা ৩৩% নাম্বার পেলে পাস। এই কারণে তাদের পড়ালেখাটা ওইভাবেই চলে, যেতে পাস করছি তো, এই পাস করছি তো বলতে গিয়ে ৩৩, ৩৫, ৪০ এইভাবে নাম্বার পেয়ে থাকে। আমাদের শিক্ষার্থীদেরকে বুঝে নিতে হবে যে আমাকে ধরতে হবে। আমি মনে করি, যেটা আমি আমার সকল ক্লাসে গিয়ে বলি, যে ৮০, শতকরা ৮০তে পাস। ৭৯ ফেলেও আমাকে ফেল ধরতে হবে। আমি ৭৯ ফেলে আমি ফেল, ৮০ ফেলে পাস, ৮১ ফেলে এ প্লাস। আমি মনে করি আমার জন্য, আমার সকল স্টুডেন্টের জন্য ৩টা গ্রেড: ৭৯তে ফেল, ৮০তে পাস, ৮১তে এ প্লাস। আর পাস করার মতন ব্যবস্থা তো আমি শুরুতেই বলছি যে আমার কনফিডেন্স এবং প্রেজেন্টেশন যদি সুন্দর হয় আমার পাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমাকে চেষ্টা করতে হবে এ প্লাসের জন্য। যখন আমার আমার মতে আমি যখন এ প্লাসের দিকে চেষ্টা করব, তখন গতানুগতিক আমাদের এডুকেশন সিস্টেমে আমার একটা ভালো রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ। আশা করি আমাদের সকল শিক্ষার্থীরা আমার এই ভিডিও থেকে উপকৃত হবে। সবাই পরীক্ষার হলে খুব কনফিডেন্স নিয়ে থাকবে। পরীক্ষার হলে প্রেজেন্টেশনটাকে একটু প্রায়োরিটি দিবে, আর বাসায় একটু বেশি বেশি পড়বে। প্রয়োজনে শিক্ষকদের সহযোগিতা নেবে। যেখানে যখনই সমস্যা শিক্ষকের সহযোগিতা নেবে। একজন শিক্ষক শুধু ক্লাসে যে পড়ায় তাই না, শিক্ষক যখন অফিস রুমে থাকে, একজন স্টুডেন্ট যে কোনো সমস্যা নিয়ে অফিস রুমে গেলেও শিক্ষক তাকে সহযোগিতা করবে। আশা করি সকল ছাত্র ভালো রেজাল্ট করবে। সবার সার্বিক মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। আমি আবারও বলছি, আমি রবিউল হাসান, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম।